এসএসসির এই যে ২০১৬ সালের চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলা বিষয়ে আমাকে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি যেটি আপনারা জানতে চেয়েছেন যে এসএসসির যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী সেখানে যে ফ্রেশ সিলেকশন প্রসেস নিতে বলা হয়েছে, সেখানে কি নতুন করে পরীক্ষা নিতে বলা হয়েছে, নাকি যে সিবিআই ৩টে হার্ড ডিস্কে ওএমআর উদ্ধার করেছিল তার উপর ভিত্তি করে রিপ্যানেল করতে বলেছে, সেটা কি বলেছে জাজমেন্টে? তার কারণ এই বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানান বক্তব্য উঠে আসছে, সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সকলেই জানতে চাইছেন যে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি কি চ্যালেঞ্জ হতে চলেছে? সেই বিজ্ঞপ্তি যদি চ্যালেঞ্জ হয়, আপনারা সকলেই জানেন যে সেটি হয়তো চ্যালেঞ্জ হয়ে মামলা হবে আদালতে। তো যদি চ্যালেঞ্জ হয় তাহলে কোন পয়েন্টটি সব থেকে ভাইটাল হতে চলেছে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা ভিডিওটি দেখবেন। আমি মূলত অনারেবল সুপ্রিম কোর্টের যে ২০১৬ সালের এসএসসির যে 3 এপ্রিলে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্ট কপি, এছাড়াও মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট কপি, সেই বিষয়টা, এবং মহামান্য সুপ্রিম কোর্টের 17 এপ্রিল 2025 সালের যে এমএ অ্যাপ্লিকেশনের যে অর্ডার কপি, সেই গুরুত্বপূর্ণ অর্ডার এবং জাজমেন্ট কপিগুলো নিয়েই এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। হাইকোর্টের 363 নম্বর প্যারাগ্রাফটি যদি আমরা দেখি জাজমেন্টের, ডিভিশন বেঞ্চের জাজমেন্টের, সেই অর্ডারগুলোতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে গেলে এই যে গুরুত্বপূর্ণ XI, XII এবং XIII, এই যে 3টে পয়েন্টে, অর্থাৎ 11, 12 এবং 13 এবং 14, এই 4টে পয়েন্টে ফ্রেশ সিলেকশন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রথম XI পয়েন্টে বলা হয়েছে যে এসএসসি শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস, অর্থাৎ একটি ফ্রেশ সিলেকশন প্রসেস এসএসসিকে নিতে বলা হয়েছে ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিস ইনভলভড ইন দিস সিলেকশন প্রসেস, প্রিফারেবলি উইদিন এ ফোর্টনাইট ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্টস অফ দ্য এনসুইং ইলেকশনস। তখন যেহেতু নির্বাচন চলছিল লোকসভার, অর্থাৎ সেই লোকসভার নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ারের পরেই কিন্তু ফোর্টনাইটের মধ্যেই এসএসসিকে এই যে নতুন করে যে ফ্রেশ সিলেকশন প্রসেস, যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ছিল ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায়, তার উপর ভিত্তি করে নিতে বলা হচ্ছে। এবার এই ফ্রেশ সিলেকশন প্রসেসটা নিয়ে অনেকের প্রশ্ন যে এই ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে গেলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, নতুন পরীক্ষা না রিপ্যানেল? দেখুন, এইটা আপনাদের ক্লিয়ার হবে এই যে পয়েন্ট, এই পয়েন্টটার উপর ভিত্তি করে। এখানে পরিষ্কার দেখুন বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস ফর প্রিপারেশন, এই শব্দগুলো ভালো করে দেখুন, প্রিপারেশন, ইভালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ ওএমআর সিটস shall be made by SSC by open tender and after declaring the eligibility criteria and other terms and conditions of the contract. তার মানে বলা হচ্ছে ওএমআর সিটকে তৈরি করার জন্য, ওএমআর সিটকে মূল্যায়ন করার জন্য, ওএমআর সিটকে স্ক্যান করার জন্য এসএসসিকে ওপেন টেন্ডার ডেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক করে, টার্মস এবং কন্ডিশন ঠিক করে কন্ট্রাক্ট করতে হবে। তাহলে এই পয়েন্টটার দ্বারাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে গেলে কিন্তু নতুন পরীক্ষা। কেন না, তো ওএমআর সিটকে প্রিপারেশন করার নির্দেশ দেওয়া হচ্ছে, তার মানে ওএমআর সিট তৈরি করার, প্রিপারেশন মানে প্রস্তুত করা বা তৈরি করা, ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন করা, স্ক্যানিং করা মানে তো আপনারা সকলেই জানেন। এবং কি করতে বলছে না, তো প্রিপারেশন, ইভ্যালুয়েশন এন্ড স্ক্যানিং অফ ওএমআর সিটস, তার মানে ওএমআর সিটসকেই প্রিপারেশন করতে বলা হচ্ছে, ওএমআর সিটকে ইভ্যালুয়েশন করার কথা বলা হচ্ছে, ওএমআর সিটকে স্ক্যানিং করার কথা বলা হচ্ছে। এবং সেইগুলো কাজ করার জন্য এসএসসিকে ওপেন টেন্ডার ডেকে কোনো একটি সংস্থাকে কাজ দিতে হবে এবং সেই সংস্থাকে কাজ দেওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসাইড করতে হবে, টার্মস কন্ডিশন ডিসাইড করতে হবে এবং তারপরে সেই সংস্থাকে কাজটা দিতে হবে। তার মানে এখানে কোথাও কিন্তু যে সিবিআইয়ের 22 লক্ষ ওএমআর উদ্ধার হয়েছে, সেই ওএমআর গুলোকেই ইভ্যালুয়েশন করা বা স্ক্যানিং করার বিষয়ে কিন্তু বলা হচ্ছে না। প্রিপারেশন বলতে গেলে আমরা যেটা বুঝি, এই যে প্রিপারেশন, এই প্রিপারেশন ওয়ার্ডটা যদি না থাকতো তাহলে কিন্তু বলা যেতে পারে বিষয়টা নিয়ে কেউ বলতে পারতেন, কিন্তু এই প্রিপারেশন ওয়ার্ডটা যখন অ্যাড করা হয়ে গেছে, তার মানেই হচ্ছে প্রস্তুত করা। তাহলে ওএমআর সিটকে যখন নতুন করে প্রস্তুত করতে হবে, তার মানেই নতুন এক্সাম নিতে হবে। একটা সংস্থা যখন, মানে এসএসসি যখন নতুন পরীক্ষা নেয়,
তো নতুন পরীক্ষার রেসপেক্টেই তো ওএমআর সিট প্রিপারেশন করতে হয়। তারপরে ওএমআর সিট প্রিপারেশনের পরে সেই মানে সেই প্রস্তুত ওএমআর সিটের উপরে পরীক্ষা হয়। তারপরে সেটাকে ইভালুয়েশন করতে হয়, তারপরে সেটাকে মানে ইভালুয়েশন করার জন্য স্ক্যানিং করতে হয়, ইভালুয়েশন করতে হয়, তারপরে রেজাল্ট করতে হয়, এবং সেই কাজটার জন্য যে সংস্থা করবে এই কাজগুলো তাকে যেন ওপেন টেন্ডার ডেকে কাজটা দেওয়া হয়, এবং একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেন থাকে যে সে কি কি কাজ করবে পরিষ্কারভাবে, তাকে কি কি ক্ষমতা দেওয়া হবে, কোথায় কি কাজ করবে, সেই বিষয়গুলো কন্ডিশনসগুলো যেন কন্ট্রাক্টে থাকে। এই বিষয়টাই কিন্তু বলা হচ্ছে। যেহেতু নাইসাকে এসএসসি এই কাজটা দিয়েছিল, কোনো রকম টেন্ডারের সঠিক কন্ট্রাক্ট ছিল না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল না ওএমআর সিট প্রিপারেশন, ইভালুয়েশন বা স্ক্যানিং এর দায়িত্বে, তার জন্য এই বিষয়টাকে নতুন করে করার কথা বলা হচ্ছে। তার মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এটা কিন্তু একটা ফ্রেশ সিলেকশনের কথাই বলা হচ্ছে। এবার আরেকটা বিষয় বলা হচ্ছে যে এসএসসি শ্যাল ফলো দ্য রুলস গভর্নিং দ্য সিলেকশন প্রসেস ইন লেটার অ্যান্ড স্পিরিট। এসএসসিকে কিন্তু সিলেকশন প্রসেসের রুলস কিন্তু ফলো করার নির্দেশ দেওয়া হচ্ছে, সেটাকে লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করতে হবে। এবং এসএসসি শ্যাল মেক অ্যাভেলেবল অল পলিসি ডিসিশনস উইথ রিগার্ড টু কমপ্লায়েন্স অফ দ্য রিক্রুটমেন্ট রুলস গভর্নিং এনি অফ দ্য ক্যাটাগরিজ অফ দ্য সিলেকশন প্রসেস ইন ইটস ওয়েবসাইট। তার মানে এসএসসি যা পলিসি ডিসিশন নেবে রুলস সংক্রান্ত, সে সমস্ত বিষয়গুলোকে তাদের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে, এই বিষয়টাই বলা হচ্ছে। এবার এখানে দেখুন একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে ফ্রেশ সিলেকশন বলতে গেলে কিন্তু যেহেতু ওএমআর সিটকে প্রিপারেশন করার ব্যাপারে বলা হচ্ছে, তার মানে এটা নতুন পরীক্ষা, বিষয়টা পরিষ্কার। এটা গেল একটি বিষয়। এবার আমরা যদি মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখি, তাহলে আমরা আরেকটি বিষয় বুঝতে পারবো। সুপ্রিম কোর্টের জাজমেন্টের 27 এবং 28 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 27 নম্বর পয়েন্ট, এই 27 নম্বর পয়েন্টে এসএসসি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখুন এসএসসির এই যে পুরো এই যে অংশটা, এই অংশটা আপনাদেরকে যদি পড়েন তাহলে বোঝা যাবে। এসএসসি কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলছে যে সিবিআই যে মিরর কপি ওএমআর সিটস যেটা উদ্ধার করেছে, এখানে বলা হচ্ছে দ্য ডাটা হুইচ হ্যাজ নাও কাম টু লাইট অ্যালাউজ সেগ্রিগেশন অফ মেরিটোরিয়াস ক্যান্ডিডেট ফ্রম দোজ অ্যাপয়েন্টেড ইলিগালি। Therefore, WBSSC argues that the entire selection process should not be annulled. তার মানে এসএসসি এই আর্গুমেন্টটা করেছিল সুপ্রিম কোর্টে যে পুরো সিলেকশন প্রসেসটা যেন বাতিল না করা হয়, সিবিআই যে মিরর ওএমআর কপি পেয়েছিল তার উপরে ভিত্তি করে যেন সেগ্রিগেশন করতে দেওয়া হয়, এবং এসএসসি সেই সেগ্রিগেশনটা যারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস তাদের থেকে যারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে আলাদা করে দিতে পারবেন। এটা কিন্তু এসএসসি সওয়াল করেছিলেন এবং মহামান্য বিচারপতিরা 27 নম্বর পয়েন্টে এটা নোট করেছে। এবার মহামান্য বিচারপতিরা 28 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মহামান্য বিচারপতিরা বলছেন যে উই মে হ্যাভ অ্যাকসেপ্টেড দিস আর্গুমেন্ট ইফ WBSSC হ্যাড দ্য অরিজিনাল ফিজিক্যাল ওএমআর সিটস। এটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, অর দ্য মিরর কপি অফ দ্য ওএমআর সিটস। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কেন? এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টরা বলছেন যে তারা এটা অ্যাকসেপ্ট করতে পারতেন। এসএসসি যেটা বলেছেন যে সিবিআই ওএমআর এর মিরর কপি দিয়ে সেগ্রিগেশন করতে পারবে, এটাকে তারা মেনে নিতে পারতেন যদি এসএসসির কাছে অরিজিনাল ফিজিক্যাল ওএমআর সিট থাকতো, অথবা মিরর কপি অফ দ্য ওএমআর সিটস, মানে এসএসসির কাছে যদি মিরর কপি অফ দ্য ওএমআর সিট থাকতো। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে সিবিআই উদ্ধারকৃত যে মিরর কপি বা ওএমআর সিটস, তার উপরে ভিত্তি করে মহামান্য সুপ্রিম কোর্টরা কিন্তু বা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সেগ্রিগেশন করার কিন্তু অনুমতি এসএসসিকে দেননি। সেগ্রিগেশন করার অনুমতি যখন দেননি, তখন সেই ওএমআর উপরে ভিত্তি করে রিপ্যানেল করারও কিন্তু অনুমতি তারা যে দেননি, এটা কিন্তু পরিষ্কারভাবেই এই 28 নম্বর পয়েন্টেই কিন্তু এই অংশটাতেই বিষয়টা পরিষ্কার। এবার আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ যে এমএ অ্যাপ্লিকেশন, সেই এমএ অ্যাপ্লিকেশনটি যদি দেখি তাহলেও বিষয়টা পরিষ্কার বুঝতে পারবো। 17 এপ্রিল সুপ্রিম কোর্টের যে 3 এপ্রিলের জাজমেন্ট, তার উপরে একটি এমএ অ্যাপ্লিকেশন বা ক্ল্যারিফিকেশন একটি অর্ডার হয়, মূলত মধ্যশিক্ষা পর্ষদের প্রেয়ারের ভিত্তিতে, এবং যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড টিচার্স তাদেরকে 31শে ডিসেম্বর অবধি স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। সেই শর্তগুলো কি কি? সেই শর্তের মধ্যে প্রথম দুটো শর্তই কিন্তু এই যে নতুন করে পরীক্ষা হবে না রিপ্যানেল হবে, এই বিষয়টা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। প্রথমেই বলা হচ্ছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট। এখানে আবার বলে দিয়েছে মহামান্য বিচারপতিরা 17 এপ্রিলের অর্ডার, অর্থাৎ 17 এপ্রিলের অর্ডারটাই হচ্ছে এই মুহূর্তে মানে লেটেস্ট অর্ডার, এবং সেটি সুপ্রিম কোর্টের অর্ডার, তো সেই অনুযায়ী হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। অ্যাফোরসেড পোস্টে শ্যাল বি পাবলিশড বিফোর 31 মে 2025। তার মানে
31শে মে 2025-এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছিল, দ্য এক্সামিনেশন, এই যে অংশটা, এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে পরীক্ষা নেওয়া এবং যে এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল 31/12/2025। তার মানে এই অর্ডারের দ্বারাও কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়টাই কিন্তু বলা হয়েছে। এবার এইটা গেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার যদি আমরা মহামান্য সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট 3 এপ্রিলের, সেখানে যদি ফ্রেশ সিলেকশনের বিষয়টা দেখি, তো সেখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে ফ্রেশ সিলেকশনের বিষয়টা বলা হচ্ছে। এবার ফ্রেশ সিলেকশন মানে যে নতুন করে পরীক্ষা, সেটা আপনারা প্রায় সকলেই বুঝে গেছেন। ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট এবং যে ক্ল্যারিফিকেশন অর্ডার ছিল 17 এপ্রিলে, সেই বিষয়গুলো প্রত্যেকটাই ইঙ্গিত করছে যে এটা নতুন পরীক্ষা। তো এই যে সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বারবার একটি বিষয় বলে দিচ্ছেন যে এজ রিল্যাক্সেশন, ফ্রেশ সিলেকশনে পার্টিসিপেট করতে পারবে উইথ এজ রিল্যাক্সেশন। অন্যদিকে এসএসসির যে নিউ নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশনে কিন্তু এবার অনেকেই বলছেন যে সেই নোটিফিকেশনটাতে মানে যে 17 এপ্রিলের যে মডিফিকেশন অর্ডার, সেই মডিফিকেশনের অর্ডারের একটা অংশে পরিষ্কার বলে দিয়েছিলেন অনারেবল সুপ্রিম কোর্ট যে এই মডিফিকেশন অর্ডারের দ্বারা যারা বেনিফিট পাচ্ছেন তারা কোনো রকম কোনো মানে অ্যাডভান্টেজ তারা পাবেন না ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে। তো এর পরেও যে নতুন করে টিচিং এক্সপিরিয়েন্স একটা রাখা হয়েছে, তো সেই টিচিং এক্সপিরিয়েন্সটা কি 2016 সালের যারা চাকরি করেছিলেন তারা কি পাবেন? তো দেখুন, এই বিষয়টা নিয়ে কিন্তু মানে মহামান্য আদালতে মামলা হতে পারে বা মামলা করার বিষয়ে যারা আইনজীবী তারা জানিয়েছেন যে এই বিষয়টা একটা বঞ্চিত হচ্ছেন যারা 2016 সালের প্রার্থী বা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই, বিশেষ করে যারা 2016 সালের তৎকালীন প্রার্থী, যে তাদের তো টিচিং এক্সপিরিয়েন্সটা নেই। তো তাহলে যারা টিচিং এক্সপিরিয়েন্স পাচ্ছেন তো তারা তো মানে এগিয়ে যাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে তারা বলছেন এবং অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাইকোর্ট এই বিষয়ে তো কিছুই নির্দেশ দেননি। তো এবার অনেকেই বলছেন যে এই যে ডিসেবলড ক্যান্ডিডেটদেরকে আদার কনসেশন দিতে বলা হয়েছে, এটা কিন্তু ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু বাকি অন্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র এজ রিল্যাক্সেশনের বিষয়টা বলা রয়েছে, আদার কনসেশনের বিষয়টা কিন্তু বলা নেই। আবার অন্যদিকে 17 এপ্রিলের অর্ডারে বলা হচ্ছে যে 17 এপ্রিলের অর্ডারের দ্বারা কাউকে কিন্তু কোনো স্পেশাল বেনিফিট দেওয়া যাবে না বা অ্যাডভান্টেজ, তো সেটাও বলা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে যে প্রাইর টিচিং এক্সপিরিয়েন্সের পার্টটাতে। তো সেইটা নিয়ে দেখার বিষয় যে অনারেবল সুপ্রিম কোর্ট যদি মামলা হয় তাহলে বিচারপতিরা কি করেন এই বিষয়ে, তো সেটা আমরা দেখব। আগাম এ বিষয়ে কিছু বলা যাবে না, তবে এই বিষয়টা একটা চ্যালেঞ্জ হতে পারে এবং এই বিষয়টা অবশ্যই অনারেবল সুপ্রিম কোর্টে বা যদি হাইকোর্টেও মামলা হয়, আমরা শুনছি মামলা হবে, অনেকেই বলছেন হয়েছে, যদিও আমি এই বিষয়টা মামলা ডায়েরি নাম্বার কি বা এগুলো জানি না, তবে মামলা হবে এমনটাই শুনছি। যদি হয় তাহলে কিন্তু এই গ্রাউন্ডটা খুবই ভাইটাল রোল প্লে করতে পারে। এখন দেখার বিষয় এ বিষয়ে কোর্টে বা আদালতে রাজ্য সরকার বা কমিশন কি জানাচ্ছে, তো সেই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আরেকটি পার্ট অনেকেই জানতে চাইছেন যে রিপ্যানেল বা এক্সামিনেশন নেওয়ার ব্যাপারে বলা হয়েছে, রিপ্যানেল নয়, তো সেই রিপ্যানেল বা ওএমআর সিটগুলোকে নিয়ে কি রিপ্যানেল করা যাবে না? দেখুন, এই বিষয়টা রিভিউ পিটিশনের আগে অবধি কিন্তু এই জাজমেন্টটা যদি অ্যাজ ইট ইজ থাকে এই মুহূর্ত অবধি, তাহলে কিন্তু রিপ্যানেলের কোনো গল্প নেই। রিপ্যানেলটা কিন্তু কোনোভাবেই বলা হচ্ছে না। রিপ্যানেল নিয়ে যারা বলছেন তারা কিন্তু আমার মনে হয় সঠিক ব্যাখ্যা করছেন না। কোথাও রিপ্যানেলের বিষয়ে বলা নেই, বরঞ্চ নতুন রিক্রুটমেন্ট বা নতুন এক্সামের বিষয়টাই বলা হয়েছে। আপনারা জাজমেন্টগুলো পড়লেই ডিটেলসে বুঝতে পারবেন। রিপ্যানেলের কোনো বিষয় এখানে ব্যাখ্যা নেই। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে অরিজিনাল ওএমআর সিট ফিজিক্যাল কপি নেই, মিরর কপি নেই, তার মানে আমি সেগ্রিগেশন করতে দিতে পারবো না। অন্যদিকে আবার হাইকোর্টের অনারেবল বিচারপতিরা বলেছেন যে ওএমআর সিটের প্রিপারেশন, ইভ্যালুয়েশন, স্ক্যানিং এর জন্য নতুন টেন্ডার ডাকতে হবে, নতুন সংস্থাকে দিতে হবে। তো প্রিপারেশন ওএমআর সিট মানে কি? ওএমআর সিট প্রস্তুত, তো যে ওএমআর সিটটাকে প্রস্তুত করতে হবে নতুন করে, সেটাকে আবার মানে ওই 22 লক্ষ ওএমআরকে তার নতুন করে প্রস্তুত করতে হবে না, সেটা তো অলরেডি প্রস্তুত হয়ে আছে, অলরেডি প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন, তো জাস্ট সেটাকে স্ক্যানিং করতে হবে ইভ্যালুয়েশন করার জন্য। তো সেটা যদি অনারেবল বিচারপতিরা বলতেন, যে পরিষ্কার করে যদি লিখে দিতেন তাহলে আলাদা বিষয় ছিল, কিন্তু সেটা তো বলেননি। নতুন করে যেহেতু প্রিপারেশন বলেছেন, তার মানে এটা পরিষ্কার যে নিউ এক্সাম। এবং 17 এপ্রিলের যে অর্ডার, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার বলেছেন যে এটা এক্সামিনেশন ব্যাপারটা বলেছেন। তো এক্সামিনেশন ওয়ার্ডটা যখন ইউজড হয়ে গেছে 17 এপ্রিলের মডিফিকেশন অর্ডারে, তো অলরেডি সেটাই এই মুহূর্তে লেটেস্ট অর্ডার, তো সেই অনুযায়ী এক্সাম নেওয়ার ব্যাপারটাই বলা হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।